স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছে আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনাকে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের নির্দেশদাতা উল্লেখ করে ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ দাখিল করা হয়েছে। দেশে প্রথমবারের মতো চার্জ দাখিলের আনুষ্ঠানিকতার বিচার কাজ টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ দাখিল করা হয়। এতে শেখ হাসিনাকে গণহত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়। পরে দুপুর 12:15টার দিকে বিচার কাজ সরাসরি সম্প্রচার শুরু হয়। চার্জ দাখিলের পর শুনানি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি আদালতকে বলেন, এই বিচার অতীতের প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। এই আদালত এমন একটি সময়ের সাক্ষ্য বহন করছে যা ইতিহাসে দলিল হয়ে থাকবে। অপরাধ সংগঠনের সময় ধারণকৃত ভিডিও ফুটেজ, ড্রোন এবং সিসিটিভি ফুটেজ, আসামিগণের মধ্যে টেলিফোন সংলাপের অডিও ক্লিপস, ডিজিটাল এভিডেন্স সমূহের ফরেনসিক রিপোর্ট, আসামিগণের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। মাননীয় আদালতে বিচার অতীতের প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের জন্য একটি প্রতিজ্ঞা। আমরা প্রমাণ করতে চাই একটি সভ্য সমাজ যেখানে গণতন্ত্র এবং আইনের শাসন থাকবে, সেখানে গণহত্যা কিংবা মানবতা বিরোধী অপরাধ করা হবে না। এক যুগ পর দলীয় নিবন্ধন ফিরে পেতে আর কোনো আইনি বাধা নেই জামায়াতে ইসলামীর। হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে এবং দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ইস্যুতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইসিকে নির্দেশ দেন আপিল বিভাগ। নিবন্ধন ফিরে পেয়ে উজ্জীবিত জামায়াত আইনজীবী বলেন, এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে উৎসবমুখর। 2013 সালের 1 আগস্ট হাইকোর্ট জামায়াতের নিবন্ধন বাতিল এবং অবৈধ ঘোষণা করে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করলে আইনজীবীদের অনুপস্থিতি দেখিয়ে আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। পরে গেল বছরের 1 সেপ্টেম্বর জামায়াতের নিবন্ধনের আপিল পুনরুজ্জীবিত করা হয়। আপিল শুনানি শেষ করে রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেন আদালত। রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতি আপিল বেঞ্চ রায় ঘোষণা করেন। সকাল 10টার দিকে আপিল বিভাগ তার রায়ে হাইকোর্টের রায় বাতিল করে দীর্ঘ 1 যুগ পর নিবন্ধন ফিরিয়ে দিল। জামায়াতের নিবন্ধন ইস্যুতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশও দেন সর্বোচ্চ আদালত। রায়ে সন্তুষ্ট ও উজ্জীবিত জামায়াত। বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেল। এই রায়ের পরে বাংলাদেশে সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠিত হবে। সোমবারের মধ্যে রায়ের সংক্ষিপ্ত অনুলিপি হাতে পেয়ে নির্বাচন কমিশনে যাবে জামায়াত। আমরা আশা করি আগামী কালকের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাবো। এই সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করব। বাকিটা ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। আর নির্বাচন কমিশনের আইনজীবী জানান, এই রায়ের প্রেক্ষিতে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। জামাতের রেজিস্ট্রেশন বৈধই ছিল, বহাল ছিল 2013 সাল পর্যন্ত, এবং 2013 সাল পর্যন্ত ইলেকশন কমিশন ওনাদের জামাত ইসলামের কনস্টিটিউশনের উপরে একটা পর্যালোচনা করছিলেন। ওই পর্যালোচনার স্টেজে ওটা স্টে হয়ে গিয়েছিল। এখন ইলেকশন কমিশন ডিরেকশন দিয়েছে আপিল ডিভিশন ওই স্টেজ থেকে আবার শুরু করার জন্য। রায় শুনতে আদালতে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ। তবে রায়ের পর তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি উপস্থিত নেতৃবৃন্দ। সাফিয়া সাসনা, নিউজ 24, ঢাকা। বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ স্থান বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর থেকে বিদেশি বিনিয়োগকে টানতে নানা ধরনের সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বিডা আয়োজিত চীন বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনে এসব কথা বলেন তিনি।
চীনা বিনিয়োগ উৎসাহিত করতে রোববার রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত হয় চীন বাংলাদেশ বাণিজ্য সম্মেলন। এতে যোগ দিতে 200 জনেরও বেশি ব্যবসায়ী নিয়ে ঢাকা আসেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনভাও। এ সফর বাংলাদেশে চীনা বিনিয়োগের নতুন সম্ভাবনার উন্মোচন করবে বলে মনে করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর ইউনুস বলেন, বাংলাদেশে পাট শিল্পের পুনরুজ্জীবনের চেষ্টা চলছে। এ কাজে চীনা সহযোগিতা চান তিনি। We see a future in jute because jute remain a fabric, a fiber just for making sacks. It's a natural fiber in the world which we have failed to respect when we are talking about environment, when we are talking about protecting the planet. So together we can make a wonderful start of jute to give its right place in our economic programs. অধ্যাপক ইউনুস বলেন, বাংলাদেশে তৈরি পোশাক, কৃষি, ঔষধ থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ আছে, যেটিকে কাজে লাগাতে পারে চীনা ব্যবসায়ীরা। This year, Bangladesh and China marked 50th year of their enduring friendship. This gathering marks a significant milestone in our relationship and growing economic partnership. We have to build a future which can touch the sky. That is the potential we have together. প্রধান উপদেষ্টা সম্প্রতি চীন সফরের সময় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে যে অনুরোধ জানিয়েছিলেন তাতে সাড়া দেওয়ায় ধন্যবাদ জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেন, ব্যবসায়ীদের এই সফরের মাধ্যমে বাংলাদেশের চীনের দীর্ঘ 50 বছরের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে। Half the population of Bangladesh, as you mentioned. আব্দুল্লাহ মামুন, নিউজ 24। বিএনপি ছাড়া অন্য দল নির্বাচন চায় না। প্রধান উপদেষ্টার এমন বক্তব্য সঠিক নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, এমন বক্তব্যে বিএনপি হতাশ হয়েছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় এই কথা বলেন তিনি। বলেন, সংস্কারের যেসব বিষয়ে সবাই একমত হবে সেসব বিষয়কে ধারণ করেই নির্বাচনের দিকে এগোতে হবে। নির্বাচন যত বিলম্ব হবে দেশে বিদেশে পতিত স্বৈরাচার ষড়যন্ত্র আরও বাড়াবে বলে মন্তব্য করেন ডক্টর মোশাররফ। আর ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সংগ্রামী মহাসচিব, আন্দোলন সংগ্রামী জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা নন, ইনি হচ্ছেন স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশে যে গণঅভ্যুত্থান হয়েছে ধারণ করে এটিএন বাংলার মনির সভাপতি। তার প্রমাণ হচ্ছে আমরা প্রতিটা আন্দোলন সংগ্রাম। প্রবৃদ্ধির উচ্চাভিলাষী মোহের আওয়ামী দর্শন থেকে বেরিয়ে অর্থনৈতিক স্থিতিশীলতার পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার, যার প্রতিফলন দেখা যাবে আসছে জাতীয় বাজেটে। সোমবার 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাজেটের সংকোচনমূলক নীতিকে ইতিবাচকভাবে দেখছেন অর্থনীতিবিদরা। হোসেন শাহাদাত জানাচ্ছেন বিস্তারিত। স্বাভাবিক সময়ের মতো জাতীয় সংসদে বসছে না বাজেট অধিবেশন। টেলিভিশনে বাজেট বক্তৃতা দিবেন অর্থ উপদেষ্টা, জানাবেন আগামী 1 বছরে তার সরকারের আয় ব্যয়ের পরিকল্পনা। এবারের বাজেট ব্যতিক্রম তার আকারেও। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কমছে বাজেটের আকার, গতবারের চেয়ে 7,000 কোটি টাকা কম। অর্থ উপদেষ্টার দাবি, আগামী বাজেট হবে বাস্তবমুখী, সেই সাথে বাস্তবায়নযোগ্য। কিন্তু তার সাথে কতটা একমত অর্থনীতিবিদরা? একটা অবাস্তব পরিকল্পনার সাথে তুলনা করে যদি আপনি একটু কমিয়ে আরেকটা অবাস্তব পরিকল্পনা দেন, বাস্তবায়নের ক্ষেত্রে এটা তার কোনো রকম ডিফারেন্স হওয়ার সম্ভাবনা নাই। এই গভর্নমেন্ট বেশি মনোযোগ দিবে স্টেবিলিটির দিকে, মুদ্রাস্ফীতি কমানোর দিকে,
আওয়ামী লীগের ত্রুটিগুলো যাতে পুনরাবৃত্তি না হয় সেটার দিকে। অর্থনৈতিক স্থিতিশীলতা আনার এই পরিকল্পনায় উন্নয়ন খরচে লাগাম টানছেন অর্থ উপদেষ্টা। ৩৫,০০০ কোটি টাকা কমিয়ে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২,৩০,০০০ কোটি। চলমান অর্থনৈতিক সংকটগুলোকে কিভাবে মোকাবেলা করা যায় বাজেটারি পদ্ধতিতে, সেটা করতে যেয়ে যদি মনে করেন যে অর্থনীতির আকারটা কিছু ছোটও হয়ে যায়, সেটাও আমাদেরকে এখন মেনে নিতে হবে। কিন্তু এটা করতে গিয়ে একটা বিপদ হতে পারে, সেটা হলো যে গ্রোথ, আনএমপ্লয়মেন্ট, পভার্টি, এই ইস্যুগুলো লেস অ্যাড্রেসড হতে পারে। বাজেটের আকার কমলেও এবার বাড়ছে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা। এনবিআরকে দেয়া হয়েছে ৫,১৮,০০০ কোটি টাকা আদায়ের ভার, আর ঘাটতি থাকছে ২,২৬,০০০ কোটি। ঘাটতি মেটাতে আবারও ব্যাংকমুখী সরকার। ১,০৪,০০০ কোটি টাকা ব্যাংকিং ব্যবস্থা থেকে নেয়ার পরিকল্পনা করা হচ্ছে বাজেটে। ব্যাংকের উপর সরকারের অতি নির্ভরতা দুশ্চিন্তায় ফেলেছে ব্যবসায়ীদের। এমনি মুদ্রা সাপ্লাই কম, তারপরে যদি সরকার বেশি টাকা নিয়ে যায় তাহলে বেসরকারি খাতের জন্য টাকাটা কোথায়? অতএব সুদরা আরো বাড়বে। তার মানে সরকারের কিন্তু বরোয়িং কস্ট কিন্তু বাড়ছে। সরকারের সেই পলিসি স্পেসে কিন্তু খানিকটা কমে যাচ্ছে, যেহেতু তাকে তার লোনের উপর এখন অতিরিক্ত সুদ দিতে হচ্ছে আর কি। তবে আসছে বাজেটে প্রত্যাশা অনুযায়ী থাকছে না অর্থনীতির সাথে সম্পর্কিত টাস্কফোর্স ও কমিটিগুলোর সুপারিশের প্রতিফলন। দীর্ঘদিন পর রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে বাজেট দিচ্ছে সরকার। কমেছে বাজেটের আকার, উন্নয়ন বরাদ্দেও সংযত সরকার। তবে অতি সংকোচনে যাতে প্রবৃদ্ধির গতি থমকে না যায়, বাধাগ্রস্ত না হয় কর্মসংস্থান, সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ বিশ্লেষকদের। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। 11 ব্যাংকের মাধ্যমে আজ থেকে বাজারে ছাড়া হচ্ছে প্রায় 200 কোটি টাকা। সাধারণ গ্রাহকরা আগামীকাল থেকে পাবেন। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোকে দেওয়া হবে এসব নতুন টাকা। পরে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সাধারণ গ্রাহকরা নতুন নকশার টাকা নিতে পারবেন। সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে নতুন 20, 50 ও 1000 টাকার নোট দেওয়া হবে। দুই দফা দাবিতে লং মার্চ টু যমুনা কর্মসূচি পালন করছে তথ্য আপা প্রকল্পের নারী কর্মীরা। সকালে প্রেস ক্লাবের সামনে থেকে এই কর্মসূচি শুরু করেন তারা। পরে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করলে কাকরাইল মোড়ে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় তথ্য আপা প্রকল্পের নারী কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়, এতে আহত হয় 2 জন। এর আগে একই দাবিতে অনশন কর্মসূচি পালন করে তারা। যেদিন আবু সাইদ ভুলে গেছিলেন, আমার চাকরি পরোয়া না করে আমার পরিবার আমার চাকরি বেতনে চলে। আমার 5টা বোন, আমি এখনো বিয়ে করি নাই, মাস্টার্স কমপ্লিট। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য আপা প্রকল্প 2য় পর্যায়ে জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। এটা আমাদের প্রথম দাবি। আমাদের 2য় দাবি, অন্যায়ভাবে অযৌক্তিকভাবে বিনা পেপারসে আপনারা এতদিন যাবৎ আমাদের যে বেতন কর্তন করেছেন, আমাদের 7 বছর ধরে যে বেতন কর্তন করেছেন এবং সেই সাথে আরো যে বিভিন্ন ভাতা কর্তন করেছেন, আমাদের সেই বেতন ভাতা আমরা পরিশোধ চাই অতি দ্রুত। এটাই আমাদের 2 দফা দাবি। মবের নামে নাশকতার সুযোগ নেই। রংপুরে এনসিপি নেতা সার্জিস আলমকে এসব কথা বলেছেন সেনা কর্মকর্তারা। জাপা চেয়ারম্যান GM কাদেরের রংপুরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় শনিবার মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতাদের ডেকে জিজ্ঞাসাবাদ করে সেনাবাহিনী। খবর পেয়ে ওই সময় সেখানে ছুটে যান এনসিপি নেতা সার্জিস আলম। তিনি সেনাবাহিনীর 72 পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের সঙ্গে দেখা করেন। শনিবার রাতে রংপুর মহানগর কোতোয়ালি থানায় যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার মিছিলে হামলার অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান সহ 18 জনের নামে এজাহার দেন তারা। ফেরার পথে পায়রা চত্বরে সেনাবাহিনীর জেরার মুখে পড়েন নেতাকর্মীরা। স্টুডেন্টরা কখনোই সহিংসতার পক্ষে না, এবং আমরা এতদিন থেকে রংপুরে থেকে এসেছি, রংপুর শান্তিপূর্ণ শহর, আমরা কখনোই এরকম কোনো কাজের সাথে সম্পৃক্ত না। একই সময় সেখানে ডাকা হয় মহানগর ও জেলা বিএনপি শীর্ষ নেতাদেরও, জিজ্ঞাসাবাদ করা হয় তাদেরও। এই জিনিসটাকে গভীরভাবে পর্যবেক্ষণ করব, করে আমাদের সংগঠনের যদি
কেউ যদি এই রকম ঘটনার সাথে জড়িত থাকে আমরা অবশ্যই সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। গতকাল আমার সাথে এখানকার সাজ্জাদ সাহেব কথা বলেছিলেন, ওনারা ভিডিও দিয়েছিলেন, আমি সেটাতে দেখছি যে একটা বাচ্চা ছেলে, তার নাম যতদূর সম্ভব রোমিও হতে পারে। এখন ওনারা আমাদের কাছে সহযোগিতা চাইছেন, আমরা ওনাদেরকে সহযোগিতা করব। খবর পেয়ে মধ্যরাতে ঘটনাস্থলে ছুটে আসেন উত্তরাঞ্চল সফরে থাকা এনসিপি নেতা সার্জিস আলম। এ সময় তিনি সেনাবাহিনীর সাথে দীর্ঘক্ষণ কথা বলেন। পরে সাংবাদিকদের বলেন, জিএম কাদেরের বাসায় কারা হামলা করেছে তার তদন্ত শুরু করার পূর্বে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। এভাবে এটা শুধুমাত্র একটা শুরু এবং অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করার একটা প্রক্রিয়া। তো সেই জায়গায় যখন জাতীয় পার্টির ব্যানারে বা নামে আওয়ামী লীগ বা তাদের দোসররা আবার এভাবে রাস্তায় নামবে, এটা শুধু স্থানীয়ভাবে নয়, পুরো রংপুরের বা পুরো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য আমরা মনে করি বিপজ্জনক। ওনারা দুজনই বলেছেন আমাদেরকে সহায়তা করবে। ওনারা ভিডিও ফুটেজ দেখেছেন, ছবি দেখেছেন, তারা আইডেন্টিফাই করতে পেরেছেন যে কেউ কেউ আছে তাদের দলে যাদের হাতে লাঠি এবং অন্যান্য যে সকল জিনিসগুলো ছিল সেটা থাকার কথা ছিল না। এর আগে বৃহস্পতিবার জিএম কাদেরের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 7 নেতা সহ 22 জনের নামে একটি এজাহার দায়ের করেন জাতীয় পার্টি। রিজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর। সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, জুলাই গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী 5 অপরাধের অভিযোগ দাখিল করা হয়েছে। দর্শক, সেখানে এই মুহূর্তে ট্রাইব্যুনালের পাশে রয়েছেন আমাদের সহকর্মী নাইমাল জিকু, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জিকু, কি তথ্য আছে আপনার কাছে, সব মিলিয়ে জানাবেন আমাদের। জি, যেমনটি জানেন যে কিছুক্ষণ আগেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যিনি, তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি যেমনটি বলেছেন যে 5টি সুনির্দিষ্ট অভিযোগ কিন্তু এরই মধ্যে আদালতে দেওয়া হয়েছে, জমা দেওয়া হয়েছে এবং আদালত হলো এই অভিযোগগুলো আমলে নিয়েছেন এবং অভিযোগ গঠনের শুনানি কিন্তু 16 জুন অনুষ্ঠিত হবে ঈদের পরে। এবং এই এখানে যারা যে দুজন এখন পর্যন্ত গ্রেপ্তার হননি, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাদের বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। যদি আগামী 16 জুন তাদেরকে আদালতে হাজির করা না যায়, সেক্ষেত্রে কিন্তু তাদের বিরুদ্ধে পরবর্তী কী ব্যবস্থা নেওয়া হবে, অর্থাৎ অনুপস্থিতির একটি বিষয় থাকে, অর্থাৎ পলাতক ঘোষণা করা হবে কিনা, সেটিও কিন্তু 16 জুন গ্রহণ করা হবে। এবং যেমনটি জানেন যে 135 পৃষ্ঠার কিন্তু ফর্মাল চার্জ গঠন করে শুনিয়েছেন চিফ প্রসিকিউটর এবং সেখানে কিন্তু এই জুলাই আন্দোলনে সংগঠিত যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ সেগুলোর কিন্তু তথ্য প্রমাণ তুলে ধরেছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক যে সমস্ত সংস্থা রয়েছে তাদেরও তদন্ত প্রতিবেদনগুলো উপস্থাপন করা হয়েছে এবং সেখানে কিন্তু বলা হয়েছে যে এই যেই ঘটনাটি ঘটেছে এবং হত্যাকাণ্ড ঘটেছে তার মূল নির্দেশদাতাই ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারাই কিন্তু তিনি তার সেই প্রত্যক্ষ এবং তার নির্দেশনা অনুযায়ী কিন্তু কাজ করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং তারা যে সমস্ত হত্যাকাণ্ডগুলো সংঘটিত করেছেন। পাশাপাশি কিন্তু এখানে আশুলিয়ার যেই 6 জনকে পুড়িয়ে হত্যার ঘটনাটি রয়েছে সেটিও কিন্তু তুলে আনা হয়েছে এবং সেখানে কিন্তু বলা হয়েছে যে আশুলিয়াতে যেই 6 জনকে গুলি করা হয়েছিল, যার মধ্যে একজন তখন পর্যন্ত কিন্তু জীবিত ছিলেন এবং সেই একজনকে কিন্তু জীবিত অবস্থায় আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এবং যেমনটি জানেন যে এখানে হলো আরও একটি বিষয় তুলে এনেছেন, সেটি হচ্ছে যে চাংখারপুলের যেই হত্যাকাণ্ড, অর্থাৎ জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপরে যে হামলা করা হয়েছিল সেখানেও 6 জনকে হত্যা করা হয়েছিল, সেই বিষয়গুলো তুলে আনা হয়েছে। পাশাপাশি জুলাই আগস্টে যেই আন্দোলনের মধ্যে যারা আহত ছিলেন
তারা যারা চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে গিয়েছিলেন সেখানে চিকিৎসা সেবা ব্যাহত করার বিষয়টিও কিন্তু এনে এগুলো সব কিছুই মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে এমন কিন্তু অভিযোগগুলো এখানে দায়ের করা হয়েছে এবং সেখানে। জিকো, আপনাকে ধন্যবাদ। ইতিহাসের পাতায় দাগ কেটে যাওয়া বেশ কিছু বিচার দেখেছে বিশ্ব, যেখানে ক্ষমতাধর রাষ্ট্রনায়কদের দাঁড়াতে হয়েছে কাঠ গড়ায়। সাদ্দাম হোসেন থেকে হোসনি মুবারক, মিলোসেভিচ থেকে চার্লস টেইলর টেলিভিশনের পর্দায় সরাসরি সম্প্রচারিত হয়ে আলোড়ন তুলেছিল বিশ্বজুড়ে। ইতিহাসের নিষ্ঠুর, নির্মম, ভয়াবহ আর বিভৎস দিকটি হল যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারের জন্য প্রথম প্রতিষ্ঠিত হয় নুরুমবার্গ ট্রাইব্যুনাল। ক্ষমতার শীর্ষে থেকেও শেষ রক্ষা হয়নি অনেকের। মানবতা বিরোধী অপরাধ থেকে গণহত্যা, বিভিন্ন অভিযোগে বিশ্ব দেখেছে অনেক বিচার। কুর্দি গণহত্যা এবং দুজাইল গ্রামের 148 জনকে হত্যার দায়ে অভিযুক্ত হন ইরাকের সাদ্দাম হোসেন। ইরাকি বিশেষ ট্রাইব্যুনালের সেই বিচার দেখেছিল গোটা বিশ্ব। 2006 সালের ওই দিনে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মিশরের হোসনি মোবারক আরব বসন্তের বিক্ষোভে উস্কানি এবং দুর্নীতির দায়ে অভিযুক্ত হন। রাষ্ট্রীয় টিভিতে তার বিচার দেখানো হয়, যেখানে খাঁচায় তার উপস্থিতি আলোড়ন তোলে। পরে তিনি মুক্তি পান। লাইবেরিয়ান চার্লস টেইলর সিয়েরা লিওন গৃহযুদ্ধে বিদ্রোহীদের মদত দেওয়ার অভিযোগে অভিযুক্ত হন। দ্য হেগে তার বিচারও সরাসরি সম্প্রচারিত হয়, যেখানে তার 50 বছরের কারাদণ্ড দেওয়া হয়। নাৎসি কর্মকর্তা অ্যাডলফ আখাইমান ছিলেন হলোকস্টের অন্যতম হোতা। 1961 সালে ইসরায়েলে তার বিচার শুরু হয়, যা রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়। পরে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কেনিয়ার সাবেক প্রেসিডেন্ট কেনিয়াত্তা এবং বর্তমান প্রেসিডেন্ট উইলিয়াম রুটো নির্বাচন পরবর্তী সহিংসতায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আইসিসিতে তার শুনানি টিভিতে দেখানো হয়, তবে প্রমাণের অভাবে দুজনেই অব্যাহতি পান। এই বিচারগুলো শুধু ব্যক্তিবিশেষের শাস্তি নয়, বরং বিশ্বজুড়ে স্বচ্ছতা, জবাবদিহিতা আর আইনের শাসনের প্রতি মানুষের আস্থাকেই তুলে ধরে, প্রমাণ করে কেউ আইনের ঊর্ধ্বে নন। মাসুদ রানা, নিউজ 24। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনের রাজধানী ছাড়ছেন ঘরমুখ মানুষ। তবে ঈদের ছুটি এখনও শুরু না হওয়ায় কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীর তেমন চাপ নেই। রমজানের ঈদের মতো এবারও ট্রেন যাত্রা স্বস্তির হওয়ায় খুশি যাত্রীরা। সংশ্লিষ্টরা বলছেন, ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় নেই। ঈদযাত্রা নির্বিঘ্নে সব প্রস্তুতি নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এবারে সাবধান কোরবানির হাট আপডেট। বিভিন্ন স্থানে জমে উঠেছে কোরবানির পশুর হাট। হাটের খবর জানাতে রাজধানীর তেজগাঁও থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান। মোহাইমিনুল, হাটে ক্রেতা সমাগম কেমন দেখছেন এবং তারা দাম নিয়ে কি বলছেন? ধন্যবাদ সোহাগ আপনাকে। আমরা কিন্তু এই মুহূর্তে আছি তেজগাঁও পলিটেকনিক কলেজ খেলার মাঠ কোরবানি পশুর হাটে, এবং এখানে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি বেশ ভালো বৃষ্টি হয়েছে। তাই সকালে আমরা একদমই ক্রেতা শূন্য দেখেছি পুরো হাটটাকে। এখন কয়েকজন করে করে আসছেন হাটে, তবে বেশিরভাগই আসছে মূলত গরুগুলো দেখার জন্য। আসলে কেনার থেকে বেশি দেখতে আসছেন, জানতে চাচ্ছেন গরুর দাম কেমন। সেক্ষেত্রে আমরা দেখেছি যারা মধ্যবিত্ত আছেন, যাদের বাজেট 1.5 লাখ থেকে 2.5 লাখের মধ্যে, তারা বলছেন যে এবারে গরুর হাটের গরুর দাম অনেক বেশি। এবং আরেকটি বড় বিষয় হচ্ছে যে যারা আবার 3.5 থেকে 4 লাখ বাজেটে গরু কিনছেন, তারা বলছেন যে হাটে যথেষ্ট পরিমাণ গরু আছে যা সাধ্যের মধ্যেই রয়েছে। অর্থাৎ দেখতে পাচ্ছি যারা একটু বাজেটের মধ্যে, অর্থাৎ 3.5 থেকে 4 লাখে গরু কিনতে চাইছেন, তারা কিন্তু যথেষ্ট গরু পাচ্ছেন। তবে যারা 1.5 থেকে 2 লাখের মধ্যে বাজেট রেখেছেন বা 2.5 লাখ পর্যন্ত বাজেট রেখেছেন, তারা বলছেন যে বেশিরভাগ গরুর দামই গতবারের তুলনায় অনেক বেশি, যা আসলে সাধ্যের বাইরে। এবং একটি বড় বিষয় হচ্ছে যে এবারের হাটে কিন্তু আমরা দেখেছি যে বড় গরুর সংখ্যা সবচেয়ে বেশি। বেশিরভাগ গরুই গতবারও তোলা হয়েছিল, এবার আবার তোলা হয়েছে। আর যেসব গরু ছোট রয়েছে সেগুলো কিন্তু 1.5, 1, এমনকি আমরা কিছু কিছু গরু পেয়েছি 70 থেকে 80 হাজার টাকার মধ্যে। এবং যে গরুগুলো আসলে 4.5 থেকে 5 লাখ টাকা করে চাইছে, সেগুলোর ওজন হচ্ছে আনুমানিক 9.5 থেকে 10 মণ পর্যন্ত।
এবং যেগুলো আসলে 1.5 থেকে 2 লাখ বলছে সেগুলো 4-4.5 5 মণ পর্যন্ত দেখেছি আমরা। এবং এখন কিন্তু আসলে দেশি গরু অনেক বেশি, আমরা এখন পর্যন্ত কোনো ভারতীয় গরু বা বিদেশি গরু দেখিনি। তো তেজগাঁওয়ের পলিটেকনিক কলেজ খেলার মাঠের এই হাট থেকেই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সোহাগ আপনাকে। মহামিন, আপনাকে ধন্যবাদ। সময় হলো আরও একটা বিরতির, সাথেই থাকুন। আবার স্বাগত সংবাদে। শেষ হয়েছে 2025 সালের হজ যাত্রা। বাংলাদেশ থেকে 224টি ফ্লাইটে মক্কা পৌঁছেছেন 86,644 জন। 1 জুলাই রাত 2:50 আল্লাহর ঘরের মেহমানদের নিয়ে ঢাকা থেকে শেষ ফ্লাইট ছেড়ে যায়। চলতি বছর সরকারি মাধ্যমে হজে গিয়েছে 5,091 জন এবং বেসরকারি মাধ্যমে গিয়েছে 81,553 জন। হজ যাত্রায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 108টি, সৌদি এয়ারলাইন্স 80টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে 31টি ফ্লাইট। এখন পর্যন্ত হজ পালন করতে গিয়ে মৃত্যু হয়েছে 15 বাংলাদেশির। মৃত 14 পুরুষ ও 1 নারীকে সৌদিতেই দাফন করা হয়েছে। হজ যাত্রায় ফিরতি ফ্লাইট শুরু হবে 10 জুন, যা শেষ হবে 10 জুলাই। আরও একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার স্বাগত। এবার জানাবো খেলার সংবাদ। হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে আজ পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে মাঠে নামছে বাংলাদেশের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। আজ ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 9টায়। 2 ম্যাচেই 200 রান করে লিটনের দলকে নাকানি চুবানি খাইয়েছে পাকিস্তান। আর এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।